রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে না। তোমাদের প্রিভিয়াস নেক্সট ক্লাস হচ্ছে কুইজ, এটা তো আমরা সবাই জানি। বিশেষ করে লেকচার 1 এন্ড লেকচার 2 থেকে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার, কুইজ কে স্যার এই দুটো লেকচারের উপরেই খালি? হ্যাঁ, কুইজের দুটো লেকচারের উপরে আর কি। ওকে স্যার। স্যার অ্যাসাইনমেন্টের কথা যেটা বলেছিলেন ওটা যদি আরেকবার একটু বলতেন, ভুলে গিয়েছি এটা। অ্যাসাইনমেন্ট এখনো দেই নেই। ও দিব, হ্যাঁ, যে দাঁড়াও, এই ভালো কথা মনে করছি, অ্যাসাইনমেন্টের কথা মনে নেই। আচ্ছা, দিব আমি, হ্যাঁ। নেক্সট ক্লাসে যদি পারি সেই সপ্তাহের মধ্যে পোস্ট করে দিব আর কি। আচ্ছা, ঠিক আছে স্যার। আমি অ্যাসাইনমেন্ট মানে একটু কম দিই, অত অন্যান্য কোর্সের মতো এত বেশি অ্যাসাইনমেন্ট পাবা না আর কি কোর্সে। স্যার থাক, অতটা দেওয়া দরকার নেই, অলরেডি একটা কোর্সে 2টা দিয়ে দিচ্ছি, প্রচুর প্যারায় আছি। না, আমি অতগুলো দিব না, অ্যাসাইনমেন্ট দেবো, তবে একটু কম দেবো আর কি। থ্যাংক ইউ স্যার। লেকচার 1 এন্ড 2 থেকে যদি কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে লেকচার 3 কে এইটা নিজেই ভুলে যেতে হচ্ছে। স্যার একজন ওই চ্যাট বক্সে লিখছে কুইজ টাইম স্লট এন্ড এক্সাম ডিউরেশন জানতে চাইছে। টাইম ও স্লট আচ্ছা আচ্ছা, সম্ভবত ক্লাস টাইমেই স্যার 12:30টায়, আর এক্সাম ডিউরেশন এক্সাম ডিউরেশন ধরো কোশ্চেন এখনো করি নাই, তো অ্যাটলিস্ট 4 ঘন্টা পাবা, 5 ঘন্টা পাওয়ার সম্ভাবনা নেই বেশি, 4 থেকে 5 ঘন্টা। ওকে স্যার। কোনো টাইম মানে টাইম কুইজ তো হবে না, তো ওই 4 ঘন্টা বা 5 ঘন্টা যেটা এনে দিই ওর মধ্যে পরীক্ষা দিয়ে দিই। লেকচার 3টা কি কেউ দেখছো নাকি? একটু কিন্তু স্পিড আপ করতে হবে। স্যার আস্তে আমি আস্তে। দেখতেছিলাম, শেষ হয় নাই। ওকে। এটা তো থার্মোডাইনামিক্স নিয়ে, থার্মোডাইনামিক্স মানে অনেকগুলোই ইয়ে। শুরুটা হচ্ছে থার্মোডাইনামিক্স দিয়ে আর কি। বেসিক্যালি এটা হচ্ছে ওই এনার্জি রিলেটেড আর কি, যে বাইন্ডিং এনার্জি, মাল্টি স্টেপ রিঅ্যাকশন, অ্যাক্টিভেশন এনার্জি, ট্রানজিশন স্টেপ। আচ্ছা, অসুবিধা নেই, আমরা হচ্ছে চ্যাপ্টার পড়লেই বুঝবো। যে কেউ যদি আগে থেকে পড়ে থাকে এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা তো জিজ্ঞেস করতে পারো, আর যদি না হলে আমি একটু ব্রিফ দিচ্ছি আর কি। স্যার একটু ব্রিফই করেন। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি ব্রিফ করলে বেটার হয় আমাদের জন্য। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করতেছি যতটুকু করা যায় আর কি। হ্যাঁ, জেনেটিক ক্যাটালাইসিস, এগুলো পুরনো জিনিস। আচ্ছা, এই চ্যাপ্টারটাতে না মেইনলি হচ্ছে তোমার, এই যে আমরা যে একটা এনজাইমেটিক রিয়াকশন, রিয়াকশন হচ্ছে বিভিন্ন স্টেপ থাকে। তোমার একটা রিয়াকশন হওয়ার জন্য কি লাগে? রিয়াকশন কিন্তু ইজ নাথিং বাট ওয়ার্ক অফ এনার্জি। ওকে। তো এই রিয়াকশন হওয়ার বেশ কিছু ধাপ থাকে আর কি। ধরো শুরুতে একটা এনার্জি অবস্থায় থাকে, তার এনার্জি বেড়ে একটা অবস্থায় যেতে হয়, সেখান থেকে রিয়াকশনটা হয়ে আবার এনার্জি কমে যেতে হয়। সেই অ্যাসোসিয়েটেড বেশ কিছু টার্মিনোলজি আছে, যেমন ধরো অ্যাক্টিভেশন এনার্জি, এনার্জি ব্যারিয়ার, তারপরে হচ্ছে ট্রানজিশন স্টেট, তারপরে হচ্ছে ধরো বাইন্ডিং এনার্জি। হ্যাঁ, এই রিলে অ্যাসোসিয়েটেড একটা মানে রিয়াকশনের পিরিয়ড বেশ কিছু টার্মিনোলজি আছে। এই চ্যাপ্টারটা বেসিক্যালি এই টার্মিনোলজি গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো কোন টার্মিনোলজিটা কি মিন করে, ওকে, সেটা দিয়ে আমরা আসলে রিয়াকশনে কি বুঝি, তো ওগুলো আমরা আস্তে আস্তে জানবো আর কি। তো ফার্স্ট যেটা সবার আগে একটু ধারণা দিই, যে এনজাইম, এটা যেমন তোমরা জানো রিয়াকশন কোঅর্ডিনেট বলা হয় এটাকে, এই গ্রাফটাকে। যে আমরা কি জানি, এনজাইম হচ্ছে রিয়াকশনের রেটকে বাড়ায়। রিয়াকশনের রেটকে বাড়ায় আসলে সে কিভাবে বাড়ায়? যে কোনো রিয়াকশন হতে গেলে একটা নির্দিষ্ট এনার্জি লাগে।
ওই নির্দিষ্ট এনার্জিটা না পেলে কোনো রিয়াকশনই হয় না আর কি। হ্যাঁ, ওই যে নির্দিষ্ট রিয়াকশনটা সেটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, তো যেই রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি, তার মানে হচ্ছে ওই রিয়াকশনটা হওয়ার জন্য তত বেশি এনার্জি দরকার, সেই রিয়াকশন তত স্লো হবে। যেই রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কম, তার মানে তার এনার্জি রিকোয়ারমেন্ট কম, তো সেই রিয়াকশন তত ফাস্ট হবে। এনজাইম যে কাজটা করে, এই অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্টটাকে নামায় দেওয়ার কারণে রিয়াকশনটা অনেক ফাস্ট হয় আর কি। ঠিক আছে, যেমন যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, দুইটা গ্রাফ তোমরা অলরেডি দেখছো, বিসিএস 1 ও 2 তে মেবি। তো জাস্ট ফর রিক্যাপ, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা কোর্স অফ রিয়াকশন ধরি, মানে শুরু হলো রিয়াকশন হচ্ছে কোর্স অফ রিয়াকশন, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্রি এনার্জি যদি ধরি, ওয়াই অ্যাক্সিস বরাবর কেন ফ্রি এনার্জি ধরতেছে আমি পরে দেখি। হ্যাঁ, যদি ধরি তাহলে হচ্ছে এই বরাবর তো এনার্জি আছে। তো ধরো রিয়াক্টেন্ট, এখন রিয়াক্টেন্ট কি, দেয়ার সাবস্টেন্স, হ্যাঁ, দেয়ার কম্পাউন্ড, তাদের নিজস্ব একটা এনার্জি থাকে, সবকিছুর একটা নিজস্ব এনার্জি থাকে। তো তার গ্রাউন্ড এনার্জি এটা, হ্যাঁ, এটাকে গ্রাউন্ড এনার্জি বলে, মানে তার যে এনার্জিটা থাকে। এখন এই রিয়াকশনটা হতে গেলে তাকে এই অবস্থায় পর্যন্ত যেতে হয়, তার মানে এনার্জি নিতে হয়, এনার্জি নিয়ে এই অবস্থায় পর্যন্ত আসতে হয়। এই অবস্থায় আসলে তারপরে সে হচ্ছে রিয়াকশনটা ঘটতে পারে আর কি। ঠিক আছে, তো এই গ্রাউন্ড স্টেট আর এই স্টেটটার যে ডিফারেন্স, এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, অ্যাক্টিভেশন এনার্জি। আর এই অবস্থানটাকে এনার্জি ব্যারিয়ার বলা হয়। এনার্জি ব্যারিয়ার জাস্ট রিপ্রেজেন্ট দিস স্পেস অর প্লেস। ওকে, যেই ব্যারিয়ারটা ক্রস করতে হয় একটা রিয়াকশন হওয়ার জন্য, সেটাকে এনার্জি ব্যারিয়ার বলে। আর এই ব্যারিয়ার আর রিয়াক্টেন্ট, আর রিয়াক্টেন্টের যে এনার্জি এসছে, এই দুটো এনার্জির ডিফারেন্সটাকেই বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, তারপরে একবার এই অবস্থায় চলে গেলে রিয়াকশনটা হয়, রিয়াকশন হওয়ার পর এনার্জি কমতে কমতে এনার্জিটা কমে আর কি। এখন কমে সেটা আসলে এই অবস্থায় আসতে পারে, এখান থেকে বেশি আসতে পারে। এটাকে ইউনিভার্সাল ভাইবো না। এই প্রোডাক্টের এনার্জি রিয়াক্টেন্ট থেকে কম না বেশি হবে, ওটা তো ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে। ঠিক আছে, তো এটা কমও হতে পারে, আবার বেশি একটু উপরেও থাকতে পারে। যাই হোক, ঠিক আছে, তো অ্যাক্টিভেশন এনার্জি, এখন এই অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে দ্য মেইন প্লেয়ার হিয়ার রিয়াকশনটা হওয়ার জন্য। এই অ্যাক্টিভেশন এনার্জি বেসিক্যালি কে প্রোভাইড করতে পারে? ফ্রি এনার্জি। এই জন্য একটু ফ্রি বরাবর জাস্ট ফ্রি এনার্জি লেখা হয়। তো তার মানে কি দাঁড়ালো, অ্যাক্টিভেশন এনার্জি দিতে পারলে রিয়াকশন হবে। তো অ্যাক্টিভেশন এনার্জিটা আসলে দিবেটা, মানে অ্যাক্টিভেশন এনার্জিটা কোন এনার্জি থেকে আসবে, কোন এনার্জিটা কাজ করতে পারে? ফ্রি এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জিটা আসলে আসবে ফ্রি এনার্জি থেকে। ঠিক আছে, তো এখন এই রিয়াকশনে যদি আমরা গতি বাড়াতে চাই, তাহলে আসলে কিভাবে বাড়াতে হবে? আমরা যদি এনার্জি দিতে পারি তাহলে রিয়াকশনের গতি বাড়বে। ধরো একটা যে রিয়াকশন হচ্ছে, সেই রিয়াকশনে আমরা ফাস্ট করতে চাচ্ছি, রিয়াকশনের গতি বাড়তে গেলে কি করতে হবে? এনার্জি দিতে হবে। এনার্জি দিলেই রিয়াকশনের গতি বেড়ে যাবে। সেই এনার্জি কিন্তু আমরা এনজাইম ইউজ না করে দিতে পারি। আমরা হিট দিতে পারি না, আগুন জ্বালাই দিলাম, ঠিক আছে, বা সামহাও আমরা হিট প্রোভাইড, মানে এনার্জি প্রোভাইড করলাম, তাহলেও কিন্তু রিয়াকশন কি হবে? রিয়াকশন হবে এবং রিয়াকশনের গতিও বাড়বে। কিন্তু ওইভাবে রিয়াকশনের গতি বাড়ানো একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ধরো তুমি এখন হিটের, মানে ইউ আর প্রোভাইডিং দ্য ফ্রি এনার্জি বাই হিটিং, বাট হাই টেম্পারেচার will not be good for the environment of the reaction, right? অনেক বেশি হিট দিচ্ছ, জায়গা পুরো গরম হয়ে গেছে, হ্যাঁ, তোমার জিনিসপত্র গলে যেতে পারে। ওকে, তারপর ওই হাই হিটের কারণে তোমার রিঅ্যাকট্যান্ট জ্বলে পুড়ে যেতে পারে, ইট ক্যান বার্ন আউট ইউর রিঅ্যাকশন ফ্রম প্রোডাক্ট। ওকে, so theoretically we can provide energy as a heat energy or light energy or electric energy, and we can make the reaction faster, but it will make the reaction condition or environment very harsh. Okay, so here's come the enzyme. এনজাইম কি করে? এনজাইম হচ্ছে সেই রিয়াকশনের গতি বাড়ায়, এবং এই বাড়ানোর সময় সে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমায় দেয়। তার মানে বেসিক্যালি অ্যাক্টিভেশন এনার্জি কমায় দেওয়া মানে তার ফ্রি এনার্জি রিকোয়ারমেন্টটাকে কমায় দেয়, এবং এর ফলেই সেই রিয়াকশনটা
যে ফাস্ট করে ফেলে। তো যেহেতু রিয়াকশনের মানে হচ্ছে রিকোয়ারমেন্ট, এনার্জি রিকোয়ারমেন্টই সে কমাই দিচ্ছে, এবং এট দ্য সেম টাইম এনজাইম না কিছু ফ্রি এনার্জিও প্রোভাইড করে। সেটা অ্যাকচুয়ালি একটা ডুয়াল ইফেক্ট দেয়। এক, সে হচ্ছে রিয়াকশনের এনার্জি রিকোয়ারমেন্ট কমাই দিচ্ছে, প্লাস হচ্ছে সে তোমার মানে এনার্জি রিকোয়ারমেন্ট বলতে আমি এই অ্যাক্টিভেশন এনার্জি বা ফ্রি এনার্জিকে মিট করছি। হ্যাঁ, রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিকে সে কমায় দেয় এনজাইম, এট দ্য সেম টাইম সে কিছু ফ্রি এনার্জি প্রোভাইড করে। এই দুইভাবে সে হচ্ছে রিয়াকশনের গতিটাকে বাড়ায় দেয়। আচ্ছা, এইটুকু কি বুঝছো? জি স্যার। জি স্যার। এবার এগুলো হচ্ছে পুরান জিনিস আর কি। আচ্ছা, এরপর আমরা এখন চারটে মেইন জিনিস। এখন যেহেতু রিয়াকশনে আসলে সবই কি এনার্জির খেলা, রাইট? ইটস নাথিং বাট গেম অফ এনার্জি। তো গেম অফ থ্রোনসের মতো, হ্যাঁ, গেম অফ এনার্জি। গেম অফ এনার্জি বুঝতে গেলে আমাদের আসলে এনার্জির ব্যাপারটা ভালোভাবে বোঝাটা ইম্পর্টেন্ট। এন্ড হিয়ার্স ফ্রম দ্য থিওরি অফ থার্মোডাইনামিক্স। ওকে, তো এনার্জি বুঝতে গেলে থার্মোডাইনামিক্স বোঝাটা ইম্পর্টেন্ট। তো থার্মোডাইনামিক্সের ল গুলো তোমরা অলরেডি জানো, আমি জাস্ট একটু বুঝছি বলতেছি। বেসিক্যালি থার্মোডাইনামিক্স আসলে এই শব্দটা দিয়ে আমরা আসলে কি বুঝি? It is the description of the relationship among the various forms of energy and how energy affects matter on the macroscopic as opposed to the molecular level. Thermodynamics basically macroscopic matter-টাকে represent করে আর কি। So in general, thermodynamics means relationship among different kind of energy, different forms of energy. Okay, but thermodynamics actually more specifically it represents the relationship between heat energy and another form of energy. ধরো হিটের সাথে সাউন্ড এনার্জি, অথবা হিটের সাথে লাইট এনার্জি। ওকে, এবং এই থার্মোডাইনামিক্স এর টোটাল 3টা ল আছে। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এর মধ্যে ফার্স্ট লটা কি? ফার্স্ট লটা হচ্ছে এনার্জি ক্যান বি নেইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। এনার্জির কোনো সৃষ্টি নাই, এনার্জির কোনো ক্ষয় নেই। এনার্জি শুধুমাত্র এক ফর্ম থেকে আরেক ফর্মে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো এই এনার্জি চেঞ্জটাকে আমরা এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, ডেল্টা ইউ ইজ ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল কিউ প্লাস ডাব্লিউ। ওকে, এর মধ্যে এই ইকুয়েশনে ইউ হচ্ছে এনার্জি রিপ্রেজেন্ট করে, কিউ হচ্ছে is the heat absorbed by the system from the surroundings, and W is the work done on the system by the surroundings. Q এর মান যদি নেগেটিভ হয় সেটা এক্সোথার্মিক প্রসেস হয়, আর এন্ডোথার্মিক প্রসেসের ক্ষেত্রে Q এর মান পজিটিভ হয়। ওকে, তো বেসিক্যালি কি এই ইকুয়েশনটা যে জিনিসটা রিপ্রেজেন্ট করে, একটা এনার্জি যখন আরেকটা এনার্জিতে কনভার্ট হয় তখন আসলে কি, তখন কিছু কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক। অথবা এটাকে যদি আমরা আরো মানে মোর জেনারেলাইজ করি, যে একটা হিট কি করে, হিট হচ্ছে কাজ করতে পারে। হিট ইজ এনার্জি, সো ইট ক্যান ডু সাম ওয়ার্ক। অ্যান্ড ডিউরিং দ্যাট টাইম থিওরিটিক্যালি আমরা জানি যে এনার্জির কোনো সৃষ্টি বা ক্ষয় নেই, এনার্জি শুধু এক ফর্ম থেকে আরেক ফর্মে পরিণত হয়। তো পুরো এনার্জিটাই থিওরিটিক্যালি কি হওয়া উচিত, কাজ করা উচিত। কিন্তু আমরা জানি এই দুনিয়াতে সেটা সম্ভব না। কাজ করার সময় কিছু এনার্জির লস হয়, সেই লসটা কিন্তু ক্ষয় না। সেই লসটা হচ্ছে কি, ওই এনার্জিটা যেই কাজ তার করার কথা ছিল সেই কাজ করতে পারে না, অন্য জায়গায় অপচয় হয়ে গেছে। ঠিক আছে, সারাউন্ডিং ধরে অ্যাবজর্ব করে দিল। ধরো তো আমরা যখন রান্না করি, হ্যাঁ, রান্না করার সময় আমরা ধরো হিট দিয়ে রান্না করতেছি, পুরো হিটটা দিয়ে কি রান্নাটা হয়? পুরো হিটটা দিয়ে কি রান্না হয়? না স্যার। না স্যার, কারণ ওই সময় অনেক এনার্জি লস। হ্যাঁ, কি? হ্যাঁ, বলো বলো। মানে স্যার এনার্জি লস তো সব ইয়েতেই থাকে, সিস্টেমেই থাকে। এক্স্যাক্টলি, এবং হিট যে লস হয় আমরা রুম তো হিটিং পাশে হয়ে দাঁড়াই যায়। বসে থাকি। এক্স্যাক্টলি, রুম হিট হয়ে যায়। ওকে,
তো ওই যে রুম হিট হয়ে গিয়ে যে এনার্জিটা নষ্ট হচ্ছে বা সেইটা হচ্ছে কিউ আর কি, আর ডাব্লু হচ্ছে ওই যে রান্না হলো না সেটা। আচ্ছা, এখানে যে কাজ হলো যাদের হিট দিয়ে রান্না করলাম, এই ডাব্লুটা কি মানে কাজ তো হলো, এক্ষেত্রে কি এনার্জি কোনো কনভার্সন হচ্ছে আসলে? ভাত চাল দিয়েছিল, ভাত হয়ে গেছে, এখানে এনার্জি কনভার্সনটা করতে যাচ্ছে। কেমিক্যাল এনার্জি চেঞ্জ হয়েছে। এক্স্যাক্টলি, এনার্জি কিন্তু চেঞ্জই হয়েছে, কাজ করার সময় কিছু একটা চেঞ্জ হতেই হয়, সেটা এনার্জিরই চেঞ্জ হয়। ঠিক আছে, তো এখানে কেমিক্যাল এনার্জিতে চেঞ্জ হচ্ছে। তো এই ইকুয়েশন ওই থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটাকে রিপ্রেজেন্ট করে, যে এনার্জির কোনো মানে এনার্জি ক্যান নট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান নট বি ক্রিয়েট, ইট জাস্ট ক্যান বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম ইনটু অ্যানাদার ফর্ম। ওকে, আচ্ছা, এটা সিস্টেমের উদাহরণ, এটা তোমরা জানো। হ্যাঁ, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম জানোই তোমরা। এই কেন তিনটা সিস্টেমের ছবি এখানে দিচ্ছি, কারণ এই সেকেন্ড লটা বুঝতে গেলে এই সিস্টেমগুলো বোঝার দরকার আছে, যে আইসোলেটেড সিস্টেম থেকে কোনো কিছু আদান প্রদান হতে পারে, এটা কমপ্লিট আইসোলেটেড সিস্টেম। ক্লোজ সিস্টেম দিয়ে এনার্জি ট্রান্সফার হতে পারে, কোনো ম্যাটার ট্রান্সফার হতে পারে না। আর ওপেন সিস্টেম হচ্ছে খোলা দরজা, এনার্জি ম্যাটার সবই ট্রান্সফার হতে পারে। আচ্ছা, আমরা একটু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি? Total entropy of an isolated system can never decrease over time. একটা আইসোলেটেড সিস্টেম মানে যে সিস্টেমে কখনো থেকে কোনো এনার্জি আদান প্রদান হওয়া সম্ভব না, একটা আইসোলেটেড সিস্টেমের টোটাল এনট্রপি কখনোই কমা সম্ভব না, এটা সবসময় এনট্রপি বাড়ার চেষ্টা করবে। বেসিক্যালি এই ল যদি সত্য না হইতো না, এই পৃথিবী কোনোদিন ক্রিয়েট হইতো না। কারণ এই ল মানে কি, এনট্রপি কন্টিনিউয়াস আর বাড়াতে হবে। এনট্রপি বাড়াতে গেলে এনার্জি মানে কি, ডিসঅর্ডার বাড়াতে হবে। বেসিক্যালি ডিসঅর্ডার কখন বাড়ে? যখন এনার্জি কমে। এনার্জি কখন কমার সম্ভব? এনার্জি রিলিজ করতে হবে। এখন ধরো তোমার কাছে বেশি এনার্জি আছে, কেমনে কমাতে হবে? রিলিজ করে দিতে হবে এনার্জি। ঠিক আছে, তো আইসোলেটেড সিস্টেমে অ্যাকচুয়ালি চাই সবসময় একটু এনার্জি রিলিজ করতে, নাহলে পৃথিবী তৈরি হতো না। পৃথিবীর শুরুতে কি ছিল? একটা লাভার মতো একটা গরম ছিল না, একটা গ্যাসীয় সেমি লিকুইড টাইপের একটা কিছু ছিল, এটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। কিভাবে ঠান্ডা হয়েছে? হাউ ডিড ইট গেট কোল্ড? কিন্তু এনার্জি রিলিজ করছে। এবং কেন সে এনার্জি, মানে হোয়াই দ্য আর্থ রিলিজ দ্য এনার্জি টু ডিক্রিজ দ্য টু ইনক্রিজ দ্য এনট্রপি। বেসিক কিন্তু ওই অবস্থাতেই যায়। কারণ হাই এনার্জি অবস্থায় সে আনস্টেবল। ওকে, আনস্টেবল কেউ পছন্দ করে না, সবাই স্টেবিলিটি চায়। স্টেবিলিটি বাড়াতে গেলে এনার্জি কমাতে হবে, এবং এনার্জি কমে তখনই যখন এনট্রপি বেড়ে যায়। তো এনিওয়ে, এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল। ওকে, আচ্ছা স্যার, বিষয় যখন এনার্জি কমে তখন ডিসঅর্ডারনেস বাড়বে, মানে হাউ ইজ দ্যাট সো? আচ্ছা, এই ডিসঅর্ডার বলতে বেসিক্যালি না, আমি এটা বুঝতেছি, এটা একটু কনফিউশন অনেক সময় লাগে আর কি। ডিসঅর্ডার বলতে আসলে এখানে বোঝায় ফ্রি মুভমেন্ট করার ক্যাপাসিটিটাকে। ফ্রি মুভমেন্ট মানে যেদিকে ইচ্ছা যাচ্ছে, কোনো বাইন্ডিং টাইন্ডিং নাই। যখনই কোনো কিছু অর্গানাইজ হয়ে যায়, অর্ডার্ড হয়ে যায়, অর্ডার মানে কিন্তু সেখানে একটা ফোর্স দিতে হবে, নাহলে তো কোনো কিছু অর্ডার হবে না। তো অর্ডার অবস্থায় কিন্তু এনার্জি বেশি থাকে। ব্যাপারটা কি বুঝছো? জি স্যার, বুঝেছি। মানে ধরো এইভাবে চিন্তা করো, একটা রুম, ধরো একটা বড় রুম, এই রুমের মধ্যে তুমি হচ্ছে ফ্রিলি মুভ করতে পারতেছো। হ্যাঁ, যেমনি তেমনি আর কি। হ্যাঁ, ধরো তোমার মানে মুভমেন্টে কোনো বাধা নেই। এখন রেজিস্ট্যান্স তোমার নেই। তোমার মুভমেন্ট যদি কন্ট্রোল করতে হয়, তাহলে কিছু রেজিস্ট্যান্স এখানে দিতে হবে না? ধরো কিছু দেয়াল টেল বানাইতে হবে, গার্ড বসাইতে হবে। তুমি ইমাজিন করো সেগুলো হচ্ছে এনার্জি আছে, তোমাকে একটা এক্সট্রা এনার্জি দিতে হলো না ওইখানে। তো ডিসঅর্ডার থেকে অর্ডার করতে গেলে এনার্জির পরিমাণ বাড়াতে হয় আর কি। ঠিক আছে, জি স্যার।
এই জন্যই যেহেতু সেকেন্ড লটা সত্য, এই জন্যই হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস অকার্স ইন ডাইরেকশন দ্যাট ইনক্রিজ দ্য ওভারঅল ডিসঅর্ডার অফ দ্য ইউনিভার্স। যে কোনো স্পন্টেনিয়াস প্রসেস তখনই মানে এর উদ্দেশ্যই থাকে হচ্ছে যাতে ওভারঅল এন্ট্রপিটা বাড়ে আর কি। মানে একটা ধরো প্রসেস, কেমিক্যাল প্রসেস, এখানে আসলে স্পন্টেনিয়াস প্রসেস বলতে কেমিক্যাল প্রসেস বা রিয়াকশনটাকে মিন করা হয়। আমরা জানি কি একটা কেমিক্যাল রিয়াকশন কিন্তু আসলে দুই দিকে যেতে পারে, হ্যাঁ, ফ্রন্ট অথবা রিভার্স। সে কোন দিকে যাবে এটা ডিপেন্ড করতেছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের উপরে। সে সেদিকে যেতে চাবে যে দিকে হচ্ছে গেলে এন্ট্রপি বেড়ে যায়, মানে ডিসঅর্ডার বেড়ে যায়। ওকে, আচ্ছা, এনিওয়ে, স্যার লাস্ট কথাটা কি বলেছেন? কোনটা? আচ্ছা, ধরো রিয়াকশন, একটা রিয়াকশন তো অনেক কিছু, কিন্তু আমরা জানি সব কেমিক্যাল রিয়াকশনে দুইটা ডিরেকশনে যেতে পারে, রাইট? ফরওয়ার্ড অথবা রিভার্স। জি স্যার। তো এখন কোন দিকে সে আসলে যেতে চাইবে, ফরওয়ার্ডে না রিভার্সে, এটা কিন্তু ডিপেন্ড করতেছে কোন দিকে রিয়াকশনটা হলে এনট্রপিটা বাড়ে। কারণ সবাই চায় এনট্রপি বাড়াতে, বুঝছো না? জি স্যার। আর এই ছবিটা সবাই জানেই না, এটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস আর কি, গ্রাফিক্যাল দিকে। আচ্ছা, তোমরা হচ্ছে ওই স্লাইডটা একটু পড়ো তো, এই স্লাইডটা কতক্ষণ একটু আগানটা শেষ হয়েছে আর কি। তো এই লাইনটা বুঝছো সবাই, ডিসকাশনটা? না। কোনো সমস্যা নাই, কোনো অংশটা নিয়ে বেশি কনফিউশন। ফার্স্ট ল এনার্জি কি স্যার? ফার্স্ট এনার্জি হচ্ছে এই যে ফার্স্ট ল ইকুয়েশনটা আছে না, ফার্স্ট ল অনুযায়ী এই এনার্জি কিন্তু, ধরো এই এনার্জিটা একটা কাজ করতে পারে না, মানে এই এনার্জিটার এই অংশটা তো কাজ করতেছে, যে ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি তাকে। এটা তো রেজাল্ট। এইটাই ফার্স্ট ল এনার্জি, হ্যাঁ। বেসিক্যালি ফার্স্ট ল এনার্জি বলতে বোঝায় যে সেই এনার্জি যে হচ্ছে কাজ করতে পারে, মানে ডাব্লিউ তে যেটা কনভার্ট হয়েছে ওই এনার্জিটা তো কাজে লাগছে, তো ওই এনার্জিটা। হ্যাঁ
হ্যাঁ, বেসিক্যালি এই এনার্জিটাই কিন্তু ওই যে এনার্জি কাজ করছে তার সমান না, অথবা এই পুরো ইউটাই আসলে তুমি ফ্রি এনার্জি বলতে পারো। ওকে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে যে এনার্জিটা কাজ করতেছে সে কি ফ্রি এনার্জি। মোর স্পেসিফিক্যালি বলতে পারি আমরা এই ডাব্লিউটা। ওকে, ডাব্লিউ মানে ওয়ার্ক, কিন্তু আসলে এই ওয়ার্কটা আর এই ফ্রি এনার্জিটা ইকুইভ্যালেন্ট হবে না, কারণ এই ফ্রি এনার্জিটাই তো কাজ করছে। স্যার কিছু তো ঠিক না? লসও গিয়েছে, তো মানে বেসিক্যালি আমি কোনটা ধরবো, প্রথমটা না শেষেরটা? আচ্ছা, ইউজুয়ালি না ফ্রি এনার্জি বলতে আমরা শেষেরটাই ঘুরি আসি, ঠিক আছে, যে কাজটা আচ্ছা। করছে। কারণ আমরা যখন ইকুয়েশন করব, ইকুয়েশন করার সময় যে লস যেটা হয়েছে না, লসের জন্য আবার আলাদা ইকুয়েশন বানাইতে হয়। ওকে, আমরা যখন হচ্ছে রিয়াকশনের ক্ষেত্রে ওই ফ্রি এনার্জিটা হিসাব করি, মানে যে হচ্ছে রিয়াকশনটা করার জন্য হেল্প করছে, সেটা হচ্ছে বেশি এই ডাব্লিউটা আসলে, সারাউন্ডিংটা না। ঠিক আছে, জি স্যার। ওকে। জি তো স্যার। আমরা ফ্রি এনার্জি হিসেবে এই ডাব্লিউটাকে কাউন্ট করব। তো ফার্স্ট ল এনার্জি বলতে ওই এনার্জিটাকে বোঝায় যে হচ্ছে কাজ করে। তো ফ্রি এনার্জি ইজ দ্যাট পোর্শন অফ এনি ফার্স্ট ল, মানে ফার্স্ট ল ওই থার্মোডাইনামিক্স, এনি ফার্স্ট ল এনার্জি that is available to perform thermodynamic work. Basically, that is available to perform work. এখানে থার্মোডাইনামিক শব্দটা আনা হয়েছে কেন? যা হচ্ছে থার্মাল এনার্জি, এই জন্য থার্মোডাইনামিক। ওকে, ইন জেনারেল হচ্ছে ফ্রি এনার্জি ইজ দ্যাট এনার্জি হুইচ ক্যান পারফর্ম ওয়ার্ক। এই পুরো দুনিয়াটাই হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেমে চলে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা যদি এইভাবে ডেফিনেশন দিই, ফ্রি এনার্জি ইজ দ্যাট এনার্জি which can perform the work is free energy. ওকে, তো এখানে একটা কন্ডিশন যুক্ত করে দিতে হয়, এটা হচ্ছে at constant temperature। কারণ প্রবলেম হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হলেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। এই জন্য দেখবে যে ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রিতে যখনই কোনো ডেফিনেশন দেওয়া হয় তখন না বেশ কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। কারণ কন্ডিশন চেঞ্জ হলে এই পুরো মানে সবকিছু চেঞ্জ হয়ে যায়, ইকুয়েশন টিকুয়েশন সব চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য যখন থার্মোডাইনামিক্যালি ফ্রি এনার্জি ডেফিনেশন দেওয়া হয় তখন দেওয়া হয় এইভাবে, ফ্রি এনার্জি ইজ দ্যাট পোর্শন অফ এনি ফার্স্ট ল এনার্জি দ্যাট ইজ অ্যাভেলেবল টু পারফর্ম থার্মোডাইনামিক ওয়ার্ক অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। মানে ধরো তুমি যখন এই ডেফিনেশন গুলো বা ইকুয়েশন গুলো করবা, তখন হচ্ছে আমরা টেম্পারেচার যে কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে ধরে নিই আর কি, যে ঠিক আছে টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি, টেম্পারেচার 40 ডিগ্রি, এইভাবে। ওকে, মানে এই ইকুয়েশন গুলো সব ডিরাইভ করা হয় টেম্পারেচারটা কনস্ট্যান্ট ধরে। কারণ কোশ্চেন করতে পারো স্যার দুনিয়াতে কি সবকিছু এরকম কনস্ট্যান্ট টেম্পারেচারে হয় নাকি? অফকোর্স না, টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে, সেগুলোর জন্য ইকুয়েশন অ্যাডজাস্ট করতে হয় আর কি। ফার্স্ট কোনো ইকুয়েশন ডিরাইভ করতে গেলে না বেশ কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে ইকুয়েশন ডিরাইভ করা হয়, তারপরে হচ্ছে আস্তে আস্তে ভেরিয়েবল গুলো ঢুকানো হয়। ম্যাথের ক্ষেত্রে যে কোনো ইকুয়েশন ভেরিয়েবল যদি অনেক বেশি হয় সেই ইকুয়েশন তত বেশি কমপ্লেক্স হবে ডিরাইভ করা। তো শুরুতে করে কি যতগুলো ডিরাইভ মানে ভেরিয়েবলকে কনস্ট্যান্ট করা যায়, যে টেম্পারেচারকে কনস্ট্যান্ট করে দাও, ফলে টাইম কনস্ট্যান্ট করে দাও, সবগুলোকে কনস্ট্যান্ট করে তারপরে হচ্ছে ইকুয়েশন ডিরাইভ করা হয়, দেন হচ্ছে আস্তে আস্তে কনস্ট্যান্ট গুলোকে অ্যাডজাস্ট করা হয়। এগুলো এত ম্যাথটা দেখলাম, আমরা ম্যাথের স্টুডেন্ট না, এত ম্যাথটা বুঝতে নেই। তো ফ্রি এনার্জির সংজ্ঞাটা তো বুঝছি, মানে ফ্রি এনার্জি হচ্ছে সেই এনার্জি যে কাজ করতে পারে, একটু বোঝাটা ইম্পর্টেন্ট। ওকে, জি স্যার। পরের লাইন হচ্ছে ফ্রি এনার্জি সাবজেক্ট টু ইরিভার্সিবল লস ইন দ্য কোর্স অফ সাচ ওয়ার্ক। মানে সে তো কাজ করে ফেলে, এই জন্য কি ইরিভার্সিবল লস বলতেছে। Since first law energy is always conserved, it is evident that free energy is an expendable second law kind of energy. তাই তো মানে তার মানে কি এই বেসিক্যালি তো এনার্জিটা গায়েব হয়ে যাচ্ছে না। ঠিক আছে, এই সবাইকে ঠিক আছে ভাই? ওকে, এনিওয়ে, তো বেসিক্যালি কি যে কাজ করার সময় ফ্রি এনার্জি তো লস হয়ে মানে গায়েব হয়ে যাচ্ছে। সে কি করতেছে? সে জাস্ট আসলে আরেকটা কাজ করতেছে, মানে আরেকটা এনার্জিতে
কনভার্ট হচ্ছে, ওই জিনিসটাকে এইভাবে বলা হয়। মিনস ফার্স্ট ল এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভ। মানে ফার্স্ট ল অনুযায়ী কি এনার্জি কখনো নষ্ট হয়ে যেতে পারে না, সৃষ্টি হতে পারে না, সেটা এক ফর্ম থেকে আরেক ফর্মে পরিণত হয় এবং তখন সেই সময় কাজটা হয় আর কি। ওকে, সেই জন্য বলা হয় যে ফ্রি এনার্জি হচ্ছে সেই এনার্জিটা যাকে আমরা এক্সপেন্স করতে পারি। এক্সপেন্ডেবল মানে কি, যেটা আমরা খরচ করতে পারি। ঠিক আছে, দ্যাটস ইট। যেখানে হচ্ছে ফ্রি এনার্জির কনসেপ্ট প্রথমে দিয়েছিল মিস্টার জোশিয়া উইলার্ড গিবস ইন 1878 এবং ফ্রি এনার্জিকে উনি এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পেরেছিল, যেখানে জি ইজ দ্য ফ্রি এনার্জি, এইচ ইজ এনথালপি। এনথালপি হচ্ছে একটা সিস্টেমের টোটাল এনার্জিটাকে এনথালপি বলা হয় আর কি, সব পুরো এনার্জিটা মিলিত হবে এনথালপি হয় আর কি। টি হচ্ছে টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, আর এস হচ্ছে এনট্রপি। ওকে, তো ফ্রি এনার্জি ইকুয়াল টু এইচ মাইনাস ই, এনথালপি মাইনাস অ্যাবসলিউট টেম্পারেচার ইনটু এনট্রপি। আর ফ্রি এনার্জি চেঞ্জটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। খেয়াল করে দেখো, আমরা কিন্তু ফ্রি এনার্জি চেঞ্জ আমরা নর্মালি এই সাইনটা দিয়ে ওই চেঞ্জটাকে রিপ্রেজেন্ট দিই। তো ডেল জি মানে চেঞ্জ অফ ফ্রি এনার্জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস ই ডেল এস। খেয়াল করবে টি এর আগে কিন্তু ডেল না, এই সাইনটা নাই, কারণ আমরা হচ্ছে প্রথমেই ধরে নিছি যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে হচ্ছে এনট্রপি, এনথালপি আর ফ্রি এনার্জি। আচ্ছা, এবং ডেল এইচ নেগেটিভ হয় কখন, যখন কোন রিয়াকশনে এনার্জি বা হিট রিলিজ হয়। ঠিক আছে, আর the process tends to occur spontaneously only if delta G is negative. আচ্ছা, আমরা এই দুইটা লাইন তো বোঝাতো কেন, মানে একটা ইকুয়েশন তখনই স্পন্টেনিয়াসলি হতে চায় যখন হচ্ছে এই ডেল জি নেগেটিভ হয়। আমার এই লাইনটা একটু কেউ একটু বোঝানোর চেষ্টা করো তো, যা বুঝছো দুটোই বোঝানোর চেষ্টা করো। কোনটা স্যার? এই ডেল এইচ ইজ নেগেটিভ? এই যে এই সেন্টেন্সটা, the process tends to occur spontaneously only if del G is negative. কেন? স্যার, যখন এটা নেগেটিভ হয় তখন হচ্ছে এনার্জি রিলিজ হয় সিস্টেমে, তো ওই সিস্টেম ওই এনার্জিটা ইউজ করে সিস্টেম হচ্ছে স্পন্টেনিয়াসলি কাজ করতে পারে আর কি। ওকে, ইউ আর অলমোস্ট দেয়ার। হ্যাঁ, আরেকটা লাইন তো, আরেকটা শব্দ করবে, একটা শব্দ যে যে পর্যন্ত বলছো ঠিক বলছো, আরেকটু যোগ করবো, আর কিছু যোগ করবা? হ্যাঁ স্যার, আপাতত মাথায় আসতেছে না। ওকে, আচ্ছা, এনার্জি তো রিলিজ হবে, এনার্জি রিলিজ হয়ে কি করবে? এই রিলিজ এনার্জিটা ফ্রি এনার্জি হিসেবে কাজ করবে। ঠিক আছে, এনার্জি রিলিজ হওয়া মানে কি? এনট্রপি বাড়ানা। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই যে এনট্রপি বাড়বে তখন হচ্ছে মোর ফ্রি এনার্জি থাকবে, আর ওই ফ্রি এনার্জিটা দিয়ে হচ্ছে স্পন্টেনিয়াসলি কাজ যে কোনো রিয়াকশন আসলে কোন দিকে যেতে চায়, যখন যেদিকে গেলে তার এনট্রপি বাড়ে। ঠিক আছে, এনট্রপি কখন বাড়ে? যখন হচ্ছে এনার্জি রিলিজ হয়। এবং ডেল জির মান কখন নেগেটিভ হয়? যখন এনার্জি রিলিজ হয়। আচ্ছা, ডেল জির মান যে এই যে বা ডেল এইচ এর মান যে আমরা নেগেটিভ বা পজিটিভ যে করি, এই নেগেটিভ পজিটিভ কিন্তু তাদের ভ্যালুকে রিপ্রেজেন্ট করে না। এই নেগেটিভ পজিটিভ হচ্ছে শুধুমাত্র ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, নর্মালি আমাদের মাথায় কাজ করে কি নেগেটিভ মানে কম, এটা আমাদের মাথায় কাজ করে না যে নেগেটিভ মানে কম, যে ওকে, যে ধরো হচ্ছে কি বলা যায় যে 3°C -3°C, নর্মালি আমরা -3 বলতে মানে কম ভ্যালু বুঝাই আর কি। ওকে, কিন্তু এই জি ক্ষেত্রে স্যার। কিন্তু এই যে ডেল এইচ বা ডেল জির সামনে যে মাইনাস, এটা কিন্তু
কম বেশি রিপ্রেজেন্ট করে না, সে জাস্ট ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করে, যে এনার্জি রিলিজ হচ্ছে না অ্যাবজর্ব হচ্ছে। আমার পয়েন্টটা বুঝছো? ধরো ডেল এইচ এর ভ্যালু হচ্ছে +3 অথবা ডেল এইচ এর ভ্যালু হচ্ছে -3, দুই ক্ষেত্রেই এনার্জির পরিমাণ কিন্তু 3, দ্য ভ্যালু ইজ 3। তো পজিটিভ এন্ড নেগেটিভ জাস্ট রিপ্রেজেন্ট ইন হুইচ ডিরেকশন দ্য এনার্জি ইজ গোয়িং, মানে রিয়াকশনটা এনার্জি অ্যাবজর্ব করতেছে না, এনার্জি রিলিজ করতেছে। ওকে ওকে, আচ্ছা না বুঝলে আমাকে বললো, হ্যাঁ, লাগলে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এগুলো একটু বেসিক কেমিস্ট্রি তো, মানে অনেক সময় আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয় বুঝতে। আচ্ছা, অসুবিধা নেই। এখন ঘটনা হচ্ছে আমরা অ্যাটলিস্ট এই লাইন পর্যন্ত কি বলতাম, যে সব রিয়াকশনই ওই দিকে ঘটতে চায় যে রিয়াকশনে আসলে ডেলজি নেগেটিভ হয়, বা আমরা যদি ইন জেনারেল বুঝি সব রিয়াকশনই সেই দিকে ঘটতে চায় যেই দিকে যেই এনার্জি রিলিজ করে দিতে পারবে। ঠিক আছে, এবং এনার্জি রিলিজ কোন রিয়াকশনে হয়? এক্সোথার্মিক রিয়াকশন হয়। ঠিক আছে, এক্সোথার্মিক রিয়াকশন মানে ওই রিয়াকশনটা হওয়ার ফলে এনার্জি রিলিজ হয়ে যাবে আর কি। মানে ইনিশিয়াল অবস্থায় যে এনার্জি থাকে, রিয়াকশনটা হয়ে প্রোডাক্ট তৈরির এনার্জি আরো কমে যাবে। ঠিক আছে, কিছু এনার্জি রিলিজ হয়ে যাবে, এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। এবং আমরা এই লাইন থেকেও বুঝতেছি যে যেহেতু এক্সোথার্মিক রিয়াকশনে এনার্জি রিলিজ হয়, সেই রিয়াকশনটি আসলে স্পন্টেনিয়াসলি হতে পারে। এখন ধরো আমাদের বডি, হ্যাঁ, আমাদের বডির ভিতরে তো অসংখ্য রিয়াকশন হচ্ছে। ধরো আমাদের একটা অথবা এইভাবে চিন্তা করো, আমাদের বডিকে তুমি একটা সিস্টেম হিসেবে চিন্তা করো। ধরো আমাদের বডি একটা সিস্টেম, কারণ আমাদের বডির মধ্যে তো সব রিয়াকশনে কি এনার্জি রিলিজ হয় নাকি? অনেক রিয়াকশন তো হয় না যে রিয়াকশনে হচ্ছে এনার্জি তোমার জমা হয়, মানে এন্ডোথার্মিক যে এনার্জি অ্যাবজর্ব করে। তো আমরা জানি কি এক্সোথার্মিক রিয়াকশন স্পন্টেনিয়াসলি হয়, কারণ সে এনার্জি রিলিজ করে। এন্ডোথার্মিক রিয়াকশন স্পন্টেনিয়াসলি হতে চায় না, কারণ কি রিয়াকশনে এনার্জি অ্যাবজর্ব। অ্যাবজর্ব করতে হয়, কেউ তো এটা করতে চায়। এটা কিন্তু থার্মোডাইনামিক ল এর এগেইনস্টে চলে যায় না, যে এনার্জি অ্যাবজর্ব করাটা। এনার্জি অ্যাবজর্ব করা মানে হচ্ছে বেশি এনার্জি থাকা, আনস্টেবল হয়ে যাবে, অর্ডার্ড হয়ে যাবে, এনট্রপি কমে যাবে। থার্মোডাইনামিক্স ল তো এটা চায় না, থার্মোডাইনামিক্স ল অনুযায়ী এনট্রপি বাড়তে হবে, মানে এনার্জি কমতে হবে। তো কিন্তু এখন এই রিয়াকশনটা আমাদের বডিতে হতে হবে, না হলে হবে কেন? নাহলে তো আমরা বেঁচে থাকবো না। সিস্টেমে এই রিয়াকশন গুলো হয় হচ্ছে থ্রোকাপলি। ধরো এক জায়গায় একটা এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে, সে কি করবে? সে হচ্ছে এনার্জি রিলিজ করবে। হ্যাঁ, এন্ডোথার্মিক রিয়াকশন করে কি এর সাথে কাপলিং করে আর কি। ঠিক আছে, একজন এনার্জি ছাড়লো আর একজন এনার্জিটা নিল, নিয়ে দুইজনই রিয়াকশন হয়ে গেল, টোটাল এনট্রপিতে হাত দেওয়া লাগবে। কথাটা কি বুঝছো? সেটা বডির জন্য বা অন্যান্য? হ্যাঁ, সেটা কি মানে বডির জন্য একটা বলছেন সিস্টেমের টোটাল এনট্রপি। হ্যাঁ, কাপলিংটা? কিসে? যে স্যার, কোনো সিস্টেম, আচ্ছা বেসিক্যালি আচ্ছা, এটা যে কোনো সিস্টেম এটাই হবে। হ্যাঁ, জি তুমি জি। যদি আমাদের বডিটাকে একটা সিস্টেম হিসেবে ধরো, তাহলে ব্যাপারটাই, তুমি যদি ধরো পুরো পৃথিবীটাকে একটা সিস্টেম হিসেবে ধরো, তাহলে ব্যাপারটাই দাঁড়ায়। কারণ থার্মোডাইনামিক্স ল অনুযায়ী একটা টোটাল সিস্টেমের এনট্রপি কখনো কমতে পারবে না, এনট্রপি বাড়তে হবে, মানে এনট্রপি কমতে পারবে না কখনো। কিন্তু এখন হচ্ছে একটা সিস্টেমে তো শুধু, মানে সেটা কখনই সম্ভব যে এনট্রপি কখনই বাড়তে পারবে না, সরি কখনই কমতে পারবে না, যদি সব রিয়াকশন এক্সোথার্মিক হয়। তাহলে এক্সোথার্মিক এনার্জি রিলিজ করে ব্যাক ছেড়ে দেয়, এনট্রপি কমার কোনো চান্স নেই। কিন্তু এখন একটা সিস্টেমে তো শুধু এক্সোথার্মিক রিয়াকশন হয় না, একটা সিস্টেমে এক্সোথার্মিক এন্ডোথার্মিক দুই ধরনের রিয়াকশনই হয়। আবার সিস্টেমের টোটাল এনট্রপি কখনো কমতে পারবে না, তাহলে কেমন হবে? তো এই জন্য হচ্ছে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিয়াকশন গুলো কাপলিং করে। ঠিক আছে, যে দুইজনে মিলে রিয়াকশন, একজন এনার্জি রিলিজ করে আর একজন সেই এনার্জি অ্যাবজর্ব করে, এবং আলটিমেটলি টোটাল এনার্জিটা কখনই আর কি করে না, মানে এনার্জিটা বাড়ে না, মানে এন্ট্রপি কমে না। ওকে, এখন তো বুঝছো নাকি? না বুঝলে সমস্যা নেই, তবে এখানে আর একটু একটু করো, একটু চিন্তা ভাবনা করো, করে নেক্সট দিন আমাকে আবার জিজ্ঞেস করো। এই লেকচারটা আপলোড করে দিব, শুনে একটু চিন্তা ভাবনা করবো যে কেমনে কেমনে কেমনে
ফ্রি এনার্জির কথা শেষ। ফ্রি এনার্জির মধ্যে কথা কি, যে এনার্জি কাজ করে উভয় ফ্রি এনার্জি। বেকার আসলে এরপর হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। ট্রানজিশন স্টেট থিওরি কি জিনিস, এটা আমরা যদি এই গ্রাফটাকে দেখি, একটু আগে আমরা এই গ্রাফটাকে দেখছি, রিঅ্যাক্ট্যান্টের গ্রাউন্ডের এনার্জি হচ্ছে সেই এনার্জি ব্যারিয়ারটা আর কি, হ্যাঁ, একটু এনার্জি যাবে, এটা এনার্জি ব্যারিয়ার, আর এই ডিফারেন্সটাকে গ্রাউন্ড স্টেট আর এনার্জি ব্যারিয়ার ডিফারেন্সটাকে আমরা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বলি। রিঅ্যাকশন করার পরে এই যে এনার্জি কমে গেল, এই গ্রাফটাকে বলা হয় রিঅ্যাকশন কোঅর্ডিনেট। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর রিঅ্যাকশনের মানে কি বলা যায়, রিঅ্যাকশনের পাথওয়েটা, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্রি এনার্জি। এই গ্রাফটার নাম হচ্ছে রিঅ্যাকশন কি নাম, রিঅ্যাকশন কোঅর্ডিনেট। ওকে, আচ্ছা, এই গ্রাফের যে এই যে অবস্থাটা, এই যে এই জায়গাটাকে ট্রানজিশন স্টেট বলা হয়। এই জায়গাটাকে বলা, এই অবস্থানটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। তো ট্রানজিশন স্টেটে কি হয়, এই যে প্রোডাক্ট থাকে গ্রাউন্ড স্টেটে, সরি প্রোডাক্ট রিঅ্যাকশন, যারা রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করবে, তো রিঅ্যাকশনের হচ্ছে এনার্জি গ্রাউন্ড স্টেট থেকে এনার্জি বাড়তে এই এনার্জি ব্যারিয়ার যেটা অ্যাক্টিভেশন এনার্জি যেটা, সেই অবস্থায় যেতে হয়। ওকে, সেই অবস্থায় তারা আসলে চেঞ্জ হওয়া শুরু করে তাদের অরিজিনাল ফর্ম, তারা ট্রানজিশন ফর্ম দেয়। একটা রিঅ্যাকশনে কিন্তু প্রথমে প্রোডাক্ট থেকে রিঅ্যাকশন তৈরি হয়, সরি রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট তৈরি হয় না, মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট ফর্ম তৈরি হয়, ট্রানজিশন ফর্ম তৈরি হয়। ওকে, ওই ফর্মগুলোকে আমরা হচ্ছে ট্রানজিশন ফর্ম বলতে পারি, ইন্টারমিডিয়েট ফর্ম বলতে পারি, বাট ওই অবস্থানটাকে, যে অবস্থাটাতে রিঅ্যাকশন এই অবস্থানে থাকে সেটাকে ট্রানজিশন স্টেট বলে, কারণ এই সময়টাতে ট্রানজিশন ঘটে, সাবস্ট্রেট বা রিঅ্যাকশনটা প্রোডাক্টে পরিণত হতে থাকে আর কি। ওকে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ট্রানজিশন স্টেট। So transition state is at the top of the energy hill. The top of the energy hill, যে এই পয়েন্টটা, এটাকে ট্রানজিশন স্টেট বলা হয়। ওকে, এবং ট্রানজিশন স্টেট ইজ নট এ কেমিক্যাল স্পিসিস। এর মানে কি, এই ট্রানজিশন অবস্থা একটু আগে বললাম না যে রিঅ্যাকটেন্টটা প্রোডাক্টে পরিণত হতে থাকে, পরিণত হওয়ার সময় সে কিছু ট্রানজিশন ফর্ম দেয়, যেমন ধরো ইএস, ইপি। ওকে, ট্রানজিশন স্টেট কিন্তু এদেরকে রিপ্রেজেন্ট করে না। ট্রানজিশন স্টেট হচ্ছে ওই অবস্থানটাকে রিপ্রেজেন্ট করে, যে অবস্থানটাতে রিঅ্যাকটেন্ট গুলো এই অবস্থায় থাকে, একটা চেঞ্জড অবস্থায় থাকে। That's why transition state is not a chemical species. Okay, it just represents that situation, that place, that time. Okay. আর অ্যাক্টিভেশন এনার্জি কি তোমরা অলরেডি জানো, এই রিঅ্যাকটেন্টের গ্রাউন্ড স্টেট আর এই এনার্জি ব্যারিয়ার বলো, ট্রানজিশন স্টেট বলো, অথবা এই দুটোর যে গ্যাপ, এনার্জির গ্যাপ, সেটাকে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বলে। একটা রিঅ্যাকশন হচ্ছে, এই অ্যাক্টিভেশন এনার্জিটাই কি করতে হয়, সাপ্লাই করতে হয়, এবং অ্যাক্টিভেশন এনার্জি যদি আমরা সাপ্লাই করতে পারি তাহলে রিঅ্যাকশন হবে। আর সেটা আমরা ধরো অন্যভাবে দিতে পারি, হিট বা প্রেশার দিয়ে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে, রিঅ্যাকশনের এনভায়রনমেন্ট খুব হার্শ হয়ে যায়। এবং ধরো তুই যে হিট দিতে চাচ্ছে, হিট দেওয়াটা একটা প্রবলেম না, হিট দিতে পয়সাও লাগবে, হিট করে এমনি জেনারেট হবে না। You have to generate the heat energy and it will cost you money. তোমার রিঅ্যাকশন কন্ডিশনকে হ্রাস করে দিচ্ছে, পয়সা করে দিচ্ছে, তার থেকে এনজাইম ইউজ করা ভালো। এনজাইম রিঅ্যাকশন কন্ডিশনটাকে হ্রাস করবে না, বাট ইট উইল ভেরি ভেরি সিগনিফিকেন্টলি ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, এবং এই সময় এনজাইম কি করে, ইট লোয়ার দ্য অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, at the same time যে কাজটা করে সে কিছু ফ্রি এনার্জি প্রোভাইড করে আর কি, যে হচ্ছে রিঅ্যাকশনে কাজটা করে। আচ্ছা,
এই অ্যাক্টিভেশন এনার্জি লোয়ার করার সময় এনজাইমের যে কাজ এখানে যে হয়, সাবস্ট্রেট আর এনজাইম তারা একজন একজনের সাথে একটা ইন্টারাকশন করে, ঠিক আছে? ইন্টারাকশন করে তারা হচ্ছে এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমায় দেয়। কিভাবে? এটা একটু পরে আসছে। তো ইন শর্ট, এনজাইম কি করে যে lower the activation or energy of a reaction, thus increase the reaction of a reaction. Sorry, reaction rate of a reaction. Okay. So graphically represent করলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো জাস্ট এনজাইম হচ্ছে কি করে একটা রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমায় দেয়, ঠিক আছে? রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম, এটা সবার কি মনে আছে? আমাদের ইকুইলিব্রিয়াম অফ রিঅ্যাকশন কি বুঝাই? এটা একটু মানে সাম্যাবস্থা, বাংলা থেকে সাম্যাবস্থা বলা হয়, মনে আছে? স্যার আপনার অডিও ব্রেক করতেছে, ক্লিয়ারলি শুনতেছি একটা না। রিঅ্যাকশন হয়, কোনো রিঅ্যাকশন কিন্তু একসময় একটা স্থিতি অবস্থায় যাওয়া যায় আর কি। এইটাই বলছি। হ্যাঁ, কি বুঝি না? জয় আবার বলো। স্যার অডিও ভেঙে ভেঙে আসতেছে। ও মানে আমার এমনি অডিও কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন এখন ঠিক বুঝে আছে। যাচ্ছে। Okay. আচ্ছা, যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে ইকুইলিব্রিয়াম অফ রিঅ্যাকশন, এটা কি সবাই তো এটার ব্যাপারে আইডিয়া তো আছে জি না? স্যার, সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা না, যেখানে ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এক্স্যাক্টলি একটা স্টেডি স্টেটে চলে আসে, বাট রিঅ্যাকশন চলতেই থাকে। সমান হয়ে হ্যাঁ, যায়, সমান হয়ে সমান যায়। হয়ে যায়। হ্যাঁ, তো এই ইকুইলিব্রিয়াম হচ্ছে এইটাই। এনজাইম একটা রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামে কোনো এফেক্ট করে না। ইকুইলিব্রিয়াম মানে কি? সাম্যাবস্থা। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম এর মতোই থাকে, খালি এনজাইম দিলে হয় ইকুইলিব্রিয়ামটা দ্রুত অ্যাচিভ। একটা রিঅ্যাকশনের সময় কি হয়? একটা রিঅ্যাকশন ধরে শুরু হলো, প্রথমে হচ্ছে প্রথমে তো শুধু ফরওয়ার্ড রিঅ্যাকশনই হবে, কোনো প্রোডাক্ট থাকে না। ফরওয়ার্ড রিঅ্যাকশন হতে হতে রিঅ্যাকশনটার গতি বাড়তেছে, বাড়তে যখনই রিঅ্যাকশনের গতি বাড়তেছে, ওই দিক দিয়ে তো রিভার্স রিঅ্যাকশনের গতি আস্তে আস্তে বাড়তে থাকে না, কারণ হচ্ছে প্রোডাক্ট তৈরি হতে থাকে। তো ফরওয়ার্ডের রিঅ্যাকশনের গতি বাড়তেছে, রিভার্সেরও বাড়তেছে, ঠিক আছে? একসময় ফরওয়ার্ডের কিন্তু গতি একটু কমতে থাকে, কারণ হচ্ছে এদিকে তো সাবস্ট্রেট কমে গেছে, রিঅ্যাকশন কমে গেছে। তো ফরওয়ার্ডেরটা একসময় কি বাড়তে আবার সেটা একটু কমতে থাকে, আর রিভার্সটা বাড়তে থাকে, ঠিক আছে? বাড়তে একসময় না এই দুইজনের গতি হচ্ছে সমান হয়ে যায়, ফরওয়ার্ড আর রিভার্সের গতিটা, ঠিক আছে? ওটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। এনজাইম ইকুইলিব্রিয়ামে কখনো কোনো হাত দেয় না, কোনো এফেক্ট করে না। সে জাস্ট কি করে, ইকুইলিব্রিয়ামটা আগে অ্যাচিভ হয়। ধরো একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে যেতে ধরে নাও যে 5 ঘন্টা লাগবে, এটা টু মাচ বললাম, এতক্ষণ লাগে না। যে একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে যেতে 5 ঘন্টা লাগে, এনজাইম এই ইকুইলিব্রিয়ামটা 5 মিনিটের মধ্যে এনে দিবে। দ্যাটস ইট। সেই ইকুইলিব্রিয়ামটাকে কোনো চেঞ্জ করবে না, কিন্তু ইকুইলিব্রিয়ামটা দ্রুত অ্যাচিভ হবে আর কি। কারণ সে যেহেতু রিঅ্যাকশনের রেট বাড়াচ্ছে, ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। ঠিক আছে? The enzyme increase the rate of a reaction by lowering the activation energy, but it never interfere with the equilibrium. It just helps to achieve the equilibrium in less time. Okay, in more shorter time. খুব দ্রুত ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ হবে। আচ্ছা আজকে আর বেশি না, আজকে আর 5 মিনিট। আচ্ছা, এখন ঘটনা আচ্ছা, এখন ধরো এতক্ষণ পর্যন্ত আমরা এরকম চিন্তা করতেছি যে একটা রিঅ্যাকশন হচ্ছে,
তার একটা অ্যাক্টিভেশন এনার্জি আছে, অ্যাক্টিভেশন এনার্জি কমাই দিলাম, ঠিক আছে? কমাই দেওয়ার ফলে হচ্ছে রিয়াকশনের রেট বেড়ে গেল, সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এখন সব রিয়াকশন কি সিঙ্গেল স্টেপ হয় নাকি? মোস্ট অফ দ্য রিয়াকশনই মাল্টি স্টেপ রিয়াকশন, মানে অনেকগুলো স্টেপ আছে, থাকতে পারে আছে। হ্যাঁ, ধরো এই রিয়াকশনটা 1 2 3 তিনটা স্টেপ আছে। এনজাইম আর সাবস্ট্রেট মিলে ইএস তৈরি করে, একটা স্টেপ ইএস থেকে ইপি হয়, আরেকটা স্টেপ ইপি থেকে ইএনপি ধরে এনজাইমের প্রোডাক্ট তৈরি হয়। হ্যাঁ, টোটাল তিনটা স্টেপ থাকে। এখন তিনটা স্টেপের কি তিন ধরনের অ্যাক্টিভেশন এনার্জি থাকবে, রাইট? এটা অ্যাক্টিভেশন এনার্জি একটা থাকবে। তো ডিফারেন্ট এই ডিফারেন্ট রিঅ্যাকশনগুলো, হ্যাঁ ডিফারেন্ট অ্যাক্টিভেশন এনার্জি থাকার কথা না স্যার প্রত্যেকটা স্টেপের জন্য? আচ্ছা, দুইটাই পসিবল। হ্যাঁ, ওই কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে মাল্টিপল স্টেপের সেম অ্যাক্টিভেশন এনার্জি থাকতে পারে, আবার ডিফারেন্ট থাকতে পারে। হ্যাঁ, এখন ধরে নাও যে এই রিঅ্যাকশনটার এই ডিফারেন্ট স্টেপের ডিফারেন্ট অ্যাক্টিভেশন এনার্জি, মানে অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্ট। হ্যাঁ, ইউজুয়ালি ডিফারেন্ট হয়। হ্যাঁ, সেম হতে পারে বাট ইউজুয়ালি ডিফারেন্ট হয়। যদি সেম হয় তাহলে না এত চিন্তা কিছু না, সেম হলে সেই জিনিস ম্যানেজ করা খুব ইজি। ডিফারেন্ট, এখন ধরো ডিফারেন্ট, হ্যাঁ, তিনটা স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্ট। এখন এই ক্ষেত্রে তুমি যখন এনজাইম ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, এটা কি বেশি কমপ্লিট? আচ্ছা, আগে আমরা দেখি এই রিঅ্যাকশনটার রেট আর কি। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে যেটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন সেখানে কোনো ঝামেলা নেই, একটাই স্টেপ, পুরো রিঅ্যাকশনটার রেট হচ্ছে ওই স্টেপের উপরে ডিপেন্ড করে। ওই স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি কমাই দাও, রিঅ্যাকশন ফাস্ট হয়ে যাবে। কিন্তু এখন এই রিঅ্যাকশনটা হইতে গেলে এই সবগুলো স্টেপই তো হইতে হবে। এখন এই সবগুলো স্টেপের ডিফারেন্ট অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে এই রিঅ্যাকশনটার রেট আসলে কার উপর ডিপেন্ড করবে? এই রিঅ্যাকশনটার রেট কোন স্টেপটার উপর ডিপেন্ড করবে? বা সে কি শুধু একটা স্টেপের উপর ডিপেন্ড করবে, না মাল্টিপল স্টেপের উপর ডিপেন্ড করতে পারে? দুইটাই কিন্তু সত্য। হ্যাঁ, মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা রিঅ্যাকশনের রেট একটা স্টেপের উপর ডিপেন্ড করতে পারে, আবার মাল্টিপল স্টেপের উপর ডিপেন্ড করতে পারে। তো কখন হচ্ছে একটা রিঅ্যাকশনের রেট একটা স্টেপের উপর ডিপেন্ড করবে? যে ধরো এটা যে কোনো একটা স্টেপ, ধরো এই স্টেপটা যে ই প্লাস, আচ্ছা ধরো ধরো হচ্ছে এই স্টেপটা, হ্যাঁ, ইপি থেকে ই প্লাস ই হয়। ধরো এই রিঅ্যাকশনটার এই স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে সবচেয়ে বেশি, হুম, এবং বাকি দুইটা স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি কম, মানে বেশ কম আর কি, অত সিগনিফিকেন্টলি হাই না। তো সেই ক্ষেত্রে এই রিঅ্যাকশনটার পুরো রেট ডিপেন্ড করবে এই স্টেপটার উপরে। যদি কোনো মাল্টি স্টেপ রিঅ্যাকশনের একটা স্টেপের এনার্জি রিকোয়ারমেন্ট যদি অনেক হাই হয় বাকিগুলোর তুলনায়, then the rate of that reaction will depend on the activation energy of that step. ঠিক আছে? আর যদি স্যার ধরো স্লোয়েস্ট রিঅ্যাকশনের উপরে ডিপেন্ড করে? বুঝি নাই, আবার বলবা? স্লোয়েস্ট রিঅ্যাকশনের উপরে না ডিপেন্ড করে রেট ডিটারমিনিং স্টেপটা না? ওইটাই তো স্লোয়েস্ট স্টেপ। আচ্ছা আচ্ছা যেই স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি বেশি সেই স্টেপটা স্লো হবে না ফাস্ট হবে? ও সো সেটা স্লো হবে না, কেন স্লো হবে? বেশি টাইম লাগবে ওর অ্যাক্টিভেশন এনার্জিটাকে ওভারকাম করতে। এক্স্যাক্টলি, কারণ তার অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্ট বেশি। তো আমরা যদি বলি যে স্লোয়েস্ট স্টেপ বা অ্যাক্টিভেশন এনার্জি হাই, একই কিন্তু কথা। তো যে স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি হাই সেটাই স্লোয়েস্ট স্টেপ, স্লোয়ার স্টেপ, রাইট? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা অনেকেই প্যাচ লাগায়। হ্যাঁ, ধরো যে কোন, যেরকম মাল্টি, এই কোয়েশ্চেনটা কেমিস্ট্রির বেশিরভাগ এক্সামই আসে, যে মাল্টি স্টেপ রিঅ্যাকশনের যে কোন স্টেপটার উপর রেট ডিপেন্ড করবে। যে স্টেপটা স্লো সে স্টেপটার উপর ডেফিনেটলি, হ্যাঁ, এটা তো কমন সেন্স। হ্যাঁ, স্লোয়ার স্টেপই তো রেট ডিটারমাইন করবে, কিন্তু কেন স্লো, দ্যাটস দ্য কোয়েশ্চেন। কারণ ওই স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্ট ইজ হাই। ঠিক আছে? আচ্ছা, এখন যদি একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন, ধরো এই রিঅ্যাকশনের এই স্টেপ প্লাস এই স্টেপ, এই দুই স্টেপেরই অ্যাক্টিভেশন এনার্জি হাই, তখন এই রিঅ্যাকশনের রেট কোন স্টেপটার উপর ডিপেন্ড করবে?
কোন স্টেপের উপর ডিপেন্ড করবে যে এই দুইটা স্টেপেরই রিকোয়ারমেন্ট সেম হয়, মানে অ্যাক্টিভেশন যে হাই হয়। তাহলে দুইটার উপরে ডিপেন্ড করার কথা। এক্স্যাক্টলি, দুইটার উপরই ডিপেন্ড করবে। ওকে, তখন দুইটার উপরই ডিপেন্ড করবে। ওকে, সেই জন্যই বলা হয় মাল্টি স্টেপ রিঅ্যাকশনস হ্যাভ রেট ডিটারমাইনিং স্টেপ অর স্টেপ। একটা স্টেপও রেট ডিটারমাইন করতে পারে, মাল্টিপল স্টেপও রেট ডিটারমাইন করতে পারে, এবং যে স্টেপটা রেট ডিটারমাইন করে সেই স্টেপগুলোকে আমরা রেট ডিটারমাইনিং রেট লিমিটিং স্টেপ বাই স্টেপ করি। একই কথা, হ্যাঁ, রেট ডিটারমাইনিং স্টেপ, রেট লিমিটিং স্টেপ হবে। স্যার আজকে একটু রাখেন। হ্যাঁ, তাই গেছে। সেই 9:30 থেকে ক্লাস করতেছি, পিসির সামনে বসা। আচ্ছা, আমিও টায়ার্ড হয়ে গেছি। আজকে এই পর্যন্তই থাক। আর এই লেকচারে বেশি কিছু নাই আছে, এটা সহজ জিনিস। বাইন্ডিং এনার্জি, শুধু আসলে আর বাইন্ডিং এনার্জি আছে। লক এন্ড কি তোমরা পারোই। ওকে, আজকে এই পর্যন্ত। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের কুইজ কি হচ্ছে বুধবার দিন ক্লাস টাইমে হবে স্যার? হ্যাঁ, ক্লাস টাইম। মানে 12:30টায় হচ্ছে কোয়েশ্চেন বিওএক্সএস আপনি আপলোড করে দিবেন। ঠিক আছে স্যার। ওই 4-5 ঘন্টা থাকবে, আই থিঙ্ক 5 ঘন্টাই দিব। আচ্ছা, এই কতক্ষণ থাকবে স্যার? 5 ঘন্টার মতন আই থিঙ্ক, মানে 4 থেকে 5 ঘন্টা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, বাস কি নিয়ে একটু ঝামেলা করতেছে নাকি? মানে আমি শুনলাম আর কি, বাস নাকি একটু আনস্টেবল হয়ে গেছে। জি স্যার, বিউক্স ডাউন হয়ে গেছে, আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছিলাম না। আচ্ছা শোনো, তাহলে যদি দেখো যে বাক্স কোনো ঝামেলা করতেছে, হ্যাঁ, মানে কোশ্চেনটা তোমরা দেখতেছো না, তাহলে একটু আমাকে সাথে সাথে জানাও, তাহলে আমি কোশ্চেনটা মেইল করে দিব আর কি। তোমার মেইল অ্যাড্রেস তো নাই। ওই যে গুগল ক্লাসরুমে দিয়ে দিলেই তো পারেন, ওই যে ফর্ম লিংকটা। ও, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ইয়া করবো, হ্যাঁ, মানে বাক্সে দিব। যদি তোমরা দেখো যে না বাক্সে পাওয়া যাচ্ছে না, দেন আমাকে জানাও, আমি গুগল ক্লাসরুমের সাথে আপলোড করে দেবো। ঠিক আছে? জি স্যার। স্যার কুইজ কি 20 মার্কসের হবে? কোশ্চেন তো করি নাই, করি 20 মার্কসের নেওয়ার ইচ্ছা আর কি। স্যার তাহলে কোয়েশ্চেন একটু কমাই দিন, বেশি কোয়েশ্চেন দিলে লিখতে আঙুল ব্যথা হয়ে যায়, মানে টাইপ করতে করতে। আর শোনো, কোশ্চেন কম হবে, হ্যাঁ, আর এই তোমরা ওই মার্ক দেখে ভয় পাও না। ধরো ধরো এরকম আমি 4টা কোশ্চেন করলাম, এক একটার মার্ক 5, এর মানে এই না যে তোমাদের কয়েক পৃষ্ঠা করে লিখতে হবে। ওকে, মানে মার্ক 20 করার জন্য আমি অনেক সময় মার্ক একটু বাড়াই দিই। কোশ্চেন অ্যান্সার তোমার কোশ্চেনটাই স্পেসিফিক হবে, আমি নন স্পেসিফিক কোনো কোশ্চেন দিব না। কোশ্চেন হবে একদম স্পেসিফিকটাই, অ্যান্সার লিখবে স্পেসিফিকটাই। আলটিমেটলি তো স্যার স্লাইডস এরই জিনিস টপিক। হ্যাঁ, কি আলটিমেটলি তো স্যার স্লাইডস এর টপিকগুলোই না ঘুরে ফিরে। টপিকস হচ্ছে আমি বাইরে থেকে আনবো না আর কি। হ্যাঁ, এই টপিকসের উপরই কোশ্চেন থাকবে। তোমাকে কোশ্চেনটা অনুযায়ী সাজায় লিখতে হবে। ঠিক আছে? ধরো কোশ্চেন এরকম 3-4-5 লাইনের হতে পারে এক কোশ্চেন, কিন্তু ধরো 4-5 লাইনের কোশ্চেন মানে এই না যে সেটার অ্যান্সার অনেক বড় হতে হবে। কোশ্চেনটা ভালো মতো পড়বা, কোশ্চেনে যা চাওয়া হয়েছে ওটুক লিখতেই হবে, শেষ। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।